ডাকসু নির্বাচনে ঘোষিত 15 হলের ফলাফলে 11টিতেই শীর্ষ পদে ছাত্রলীগ জয়ী, 4টিতে স্বতন্ত্র। ভোট হয়েছে সুষ্ঠু, দাবি উপাচার্যের। আমাদের শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। কারচুপির অভিযোগে প্রায় সবারই ভোট বর্জন, পুরোটাই সাজানো বলছে ছাত্রলীগ। বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। ভুয়া ব্যালট অরিজিনাল ব্যালট সেখানে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়ম সেটাও মিল নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত, সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব, আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। নৌকাডুবিতে 6 জন মৃত্যুর পর এবার রাজধানীর সদরঘাট থেকে সরানো হচ্ছে 3টি খেয়াঘাট, পারাপার হওয়া যাবে নির্দিষ্ট একটি ঘাটে। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযান চলছে। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরই মধ্যে 15টি হলের ফল ঘোষণা করা হয়েছে। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী মহসিন, সূর্য সেন, এফ রহমান, জিয়া, বঙ্গবন্ধু, জসিম উদ্দিন, জহুরুল হক, বিজয় 71, এস.এম. শহীদুল্লাহ ও জগন্নাথ হলের শীর্ষ পদে ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া ফজিলাতুন্নেসা মুজিব, শামসুন্নাহার, ফজলুল হক ও অমর একুশে হলে শীর্ষ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বাকি 3 হলের ভোট গণনাও প্রায় শেষের দিকে। ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিনেট ভবনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। হাফসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনকে ঘিরে এখন সব আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন, শিক্ষার্থীরা যারা জানতে চাচ্ছেন যে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় যে পদগুলি আছে সেই পদগুলিতে কারা আসছেন। যে কোনো সময় সেই ঘোষণাটি আসতে পারে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা হয়েছে, তারা বলছেন যে তারা শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি ঘোষণা করার সেটি করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ঘোষণাটি আসতে পারে। আপনি জানেন যে হল সংসদের সবগুলো না হলেও মোটামুটি 16-17টা পর্যন্ত, এখন পর্যন্ত আমরা 18টি হলের মধ্যে প্রায় 16টা আমরা ফল জেনে গেছি। 2টি হল বাকি আছে এখন পর্যন্ত, রোকেয়া হল এবং সুফিয়া কামাল হল। এছাড়া বাকি হলগুলোতে আমরা দেখেছি যে ছাত্রলীগ বেশিরভাগ পদে জয়ী হয়েছে, কোথাও কোথাও পূর্ণ প্যানেলেও কিন্তু ছাত্রলীগ জয়ী হয়েছে। তো সেটি এখন পাশে রেখে ডাকসুর 25টি পদে কারা নির্বাচিত হতে যাচ্ছেন সেটি এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নামে কিন্তু এটা পরিচিত, হল সংসদ কিন্তু ততটা আসলে এখানে পরিচিত নয়। সেক্ষেত্রে ডাকসুর ভিপি, জিএস, এজিএস পদে কারা আসছেন সেটি নিয়ে যে আগ্রহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষজন এখানে জড়ো হয়েছেন, তারা জানতে চাচ্ছেন কারা কোন পদে আসছেন। আমরা আভাস পেয়েছি যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভিপি সহ 2-1টি পদে। তবে ছাত্রলীগের প্রার্থীরাই যে বেশিরভাগ পদে নির্বাচিত হতে যাচ্ছেন সেটিও কিন্তু বিভিন্নভাবে অনুমান করা যাচ্ছে। তো আজকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি ছিল, 2-1টি মেয়েদের হলে, বিশেষ করে রোকেয়া হল, সুফিয়া কামাল হল এবং কুয়েত মৈত্রী হল ছাড়া বাকি হলগুলোতে মোটামুটি তেমন কোনো অভিযোগ ছিল না বিরোধী প্রার্থীদের। যদিও এই কয়েকটি হলের যে ভোট কারচুপি সহ বিভিন্ন অভিযোগ এনে তারা কিন্তু নির্বাচন বর্জন করেছে, ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো। যদিও এখন ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু স্বতন্ত্র প্রার্থীও কিন্তু নির্বাচিত হচ্ছেন। আমরা দেখেছি শামসুন্নাহার হলে, ফজিলাতুন্নেসা মুজিব হলে, এছাড়া অমর একুশে হলেও কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হচ্ছেন। তো এ ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিনেট ভবন থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসাইন। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো।
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেন তারা। এসব সাজানো দাবি করে ছাত্রলীগ। এমনকি কুয়েত মৈত্রী হল থেকে পাওয়া সিল দেয়া ব্যালট পেপার ভুয়া বলেও দাবি তাদের। ২৮ বছরের অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর 2টোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর 1:15টায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল 4:15টার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি, ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালট সেটা কোনো মিল নেই, এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়ম সেটাও মিল নেই। উপাচার্যের দাবি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারেই সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে, সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয় যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল। যেই মুহূর্তে আমি এটি জেনেছি, তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় 44,000। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে বেগম রোকেয়া কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করে। সিল দেয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পর মৈত্রী হলে ভোট শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও দুপুর 3টা থেকে আবারও শুরু হয়। কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরেই বিক্ষোভ শুরু করেন তারা। সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম হয়েছে, সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10-এ এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে, যেন কোনো কার্যক্রমে আমাদের স্বাভাবিকভাবে চলে। সবাই আশ্বস্ত এবং সবাই উৎসব মুখর পরিবেশে দিচ্ছে, সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে। এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তারা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। বিকেলে রাজধানীর মতিঝিলে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে ডাকসু নির্বাচন, বেগম জিয়ার মুক্তি, চিকিৎসা ও নেতাকর্মীদের মামলা, গ্যাসের দাম বৃদ্ধি ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানেও জাতীয় নির্বাচনের 30শে ডিসেম্বরের যে ঘটনা, সেই ঘটনারই পুনরাবৃত্তি আজকে জাতি দেখলো। এটা আবার প্রমাণিত হলো যে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। সুলতান মনসুর সাহেব দল থেকে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে, সংসদ সদস্য হওয়ার যোগ্য তিনি নন, এবং এই বিষয়ে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। জনগণকে যদি রক্ষা করতে হয়, তাদের স্বার্থ রক্ষা করতে হয়, তাদের অধিকার রক্ষা করতে হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, জনগণের ঐক্য তার জন্য অপরিহার্য। রাত 11টার সময় আরও থাকছে। বরিশালের নবম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, 2 আসামি গ্রেফতার, শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। দুপুরে গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। সবশেষ জাতীয় নির্বাচনের আগে গেল সেপ্টেম্বরে 2 দফায় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার দুপুরে আবারও ভিডিও কনফারেন্সেই মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী যৌথভাবে উদ্বোধন করেন 4টি প্রকল্প। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক দেওয়ার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলার 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং জাতীয় জ্ঞান নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। प्रधानमंत्री शेख हसीना जी ने 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। पिछले 5 वर्षों में भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूं। শেখ হাসিনাও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্পের জন্য। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। বাসে যে যাত্রীরা চলবে বাস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাস থেকে ময়লা রাস্তার জন্য ছুঁড়ে না ফেলা হয়, প্রত্যেক বাসে ময়লা রাখার জন্য জায়গা দিতে হবে। এই ব্যাপারটা বিআরটিসি সবসময় নজরে রাখবে বলে আমি আশা করি। সোমবারের কনফারেন্সে ভারতের সহায়তার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ডে সক্ষমতা বাড়বে দেশের। ভারত আমাদের একটা পরীক্ষিত বন্ধু দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বাড়াতে মাত্র 9 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। প্রথম দিনে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পেট্রোবাংলা। এছাড়া গ্যাসের সঞ্চালন চার্জ 33% বাড়ানোর আবেদন করেছে জিটিসিএল।
তবে একই অর্থ বছরে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে বেআইনি বলছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজন। আবারও শুরু হলো গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অধিক পরিমাণে এলএনজি আমদানির যেমন বিকল্প নেই, তেমনি এই এলএনজি আমদানির ব্যয় নির্বাহের জন্য এই মিশ্রিত গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয়ের বিকল্প নেই। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারের জন্য ৪২ পয়সা থেকে বাড়িয়ে ৫৬ পয়সা করার আবেদন জানায় জিটিসিএল। তবে এর যৌক্তিকতা পায়নি বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। জিটিসিএল এর বিদ্যমান চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে। গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন বিশেষজ্ঞ ও অংশীজনরা। আইনে বলা আছে, একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোন অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। আপনার আবেদনের মধ্যে বলতে হবে যে কোন প্যারায় আছে যে আপনি এই ৩ মাসের মধ্যে আপনার আসার দরকার হলো। দাম নিয়ন্ত্রণে নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান, জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অপচয় রোধের দাবি জানানো হয় গণশুনানিতে। এটার যুক্তির চেয়ে বড় যুক্তি ছিল আমাদের লোকাল গ্যাস যেটা আছে আমরা তুলি না, আরো প্রজেকশন দেবো, দিয়ে জনগণের পকেট পেটার জায়গায় যাব। বোধ হয় বাংলাদেশ সে জায়গায় নেই। এই মার্চ মাস মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই লুটপাটের ধারা যেতে দেওয়া হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে বিইআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গত সপ্তাহে সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিহতের পর বুড়িগঙ্গায় চলা যাত্রীবাহী নৌকা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। পোস্তগোলা সেতু থেকে বাবুবাজার সেতু পর্যন্ত নৌকা চলাচলের জন্য এখন থেকে একটি ঘাট নির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি। আজ এ লক্ষ্যে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এতদিন ধরে সদরঘাট থেকে নৌকায় যাত্রী পারাপারের জন্য লালকুঠি, ওয়াইজঘাট ও শ্মশানঘাট ব্যবহার করে আসছিল মাঝিরা, যেখানে একই জায়গা থেকে বরিশালগামী সকল লঞ্চও যাতায়াত করে থাকে। তাই দুর্ঘটনা কমাতে ওই 3টি ঘাট বন্ধ করে সদরঘাটের পশ্চিম পাশে একটি নির্দিষ্ট স্থান বিনা সিকরি স্নান ঘাটে নেয়ার কাজ শুরু হয়েছে। রাত 11টার সময় আরও থাকছে। সাফ ফুটবল সামনে রেখে নেপালে বাংলাদেশ নারী দলের অনুশীলন, যাতায়াত ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে মারিয়া মৌসুমীরা। 12 মের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রথম 3 মাস ফ্রি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। বিদেশি বিজ্ঞাপনের ক্ষেত্রে মাননীয় মন্ত্রী বলেছেন অবৈধ কাজ দীর্ঘদিন যাবত চলে আসছে। আমরা অতীতে আন্দোলন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান মন্ত্রীও আশ্বস্ত করছেন। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। তার আগে তারা ফাইবার অপটিক্সের মাধ্যমে এগুলো প্রতিবাদের গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে। বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিলের পর থেকে সরকারের এই নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা 2.5 মাসের এক শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা পরে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ জানায়, গতরাতে মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে 2.5 মাসের সন্তান আবদুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা আক্তার। রাতের কোনো এক সময় জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে শিশু আবদুল্লাহকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত 4:30টার দিকে ঘুম ভেঙে গেলে সন্তানকে পাশে না দেখে চিৎকার করে ওঠেন বাবা মা। আজ সকালে অপহরণকারী মোবাইল ফোনে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান স্বজনরা। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হঠাৎ করে রাত 3টা থেকে উঠে দেখে হঠাৎ শব্দ পেয়ে দেখি যে ঘরের লাইট বন্ধ। আমরা ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত 4:30টার সময় উঠে দেখি ঘরের দরজা খোলা এবং আমার ছেলে নেই এবং আমার একটা মোবাইল নিয়ে গেছে। আমরা এই মোবাইলের সন্ধানে এবং মোবাইল বহনকারীকে তাকে জানার জন্য
3টি টিম নিযুক্ত করেছি। আমাদের পুলিশের 2টি ডিপার্টমেন্ট এক্ষেত্রে কাজ করতেছে। তাদের সাথে কোনো শত্রুতা আছে কিনা বা বাচ্চাদের অন্য কোনো প্রবলেম আছে কিনা এই সব কিছু খতিয়ে দেখছি। বরিশালে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় দায়ের করা মামলায় 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী জানান, কিছুদিন আগে বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুরে জান্নাত মঞ্জিলের বাসিন্দা শাওনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 7ই ফেব্রুয়ারি শাওন তাকে কৌশলে বাসায় ডেকে নেয়। সেখানে অপর 2 জন সরোয়ার ও সাইফুল সহ 3 জন তাকে ধর্ষণ করে। মোবাইলে ধারণ করা ধর্ষণের চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে গত 11 ও 15 ফেব্রুয়ারি 3 জন আবারও পাশবিক নির্যাতন চালায়। এই ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে 3 জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেফতার করে। প্রেমের কথা বললে বললো অল্প কদিন কথা বলছি, তারপরে বলছে যে আমার শরীর খারাপ, আমার জন্য ঔষধ নিয়ে যেতে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওরা 3 জন আমাকে ধর্ষণ করছে। আমাকে ফোন দিয়ে পরে বলে যে আপনার ভিডিও কিন্তু আমাদের কাছে আছে, ওগুলো আমরা ইন্টারনেটে ছাড়িয়ে দেবো। তো এরকম বললে আমার সাথে 3 বার ওরা এরকম করছে। তো তারপরে আমি এই জিনিসটা থানায় জানাই, তাই আমি ওদের একটা শাস্তি চাই। আমার মেয়েরে যারা ক্ষতি করছে তাদের শাস্তি চাই আমি, আর এমন কঠিন শাস্তি হোক যা দেখে আর কোনো পুরুষ জানি এই কাজ না করে। এই ঘটনায় জড়িত 3 জনের মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি, আর একজন পলাতক আছে, সব টাইমেই তাকে ধরে ফেলবো। এবং এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমকে সংবর্ধনা দিলেন তার অনুজরা। 21 পদক পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশের পথিকৃৎ এই আলোকচিত্রীকে নিয়ে নির্মিত 38 মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সাইদা খানমের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পূর্ব ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদকে আটক করা হয়েছে। বিষয়টি সময় সংবাদকে টেলিফোনে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক উইং কমান্ডার নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, বিমানবন্দরে প্রবেশের পর ব্যাগে অস্ত্র থাকার বিষয়টি না জানিয়েই আর্চওয়ে পার হয়ে যান মাসুদ। পরে অস্ত্র পাওয়া গেলে তিনি নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় অস্ত্র বহনকারী মেহেদী মাসুদকে আটকের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। নারী ফুটবলের খবর। কাল শুরু হচ্ছে নারী সাফের 5ম আসর। বাংলাদেশ 14 মার্চ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে সাফ মিশন। এর আগে আজ নেপালে প্রথমবারের মতো অনুশীলন করেছে ছোট শিশুরা। নারীদের ফুটবলে একের পর এক সাফল্য পেয়েছে বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো। সিনিয়র সাফে এখন পর্যন্ত শিরোপা জেতা হয়নি বাংলার মেয়েদের। ভারতের শিলিগুড়িতে 2016 সালে রানার্স আপ হয় তারা। তবে এবার নেপালে শিরোপার সে আক্ষেপ ঘোচাতে চায় ছোট শিশুরা। কদিন আগেই মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে মারিয়ারা। আসরে অংশ নেওয়ার আগে টানা অনুশীলনের মধ্যে থাকায় নিজেদের ভুল শুধরে নেওয়ারও সুযোগ হয়েছে মৌসুমীদের। তবে নেপালের বিরাটনগরের অনুশীলন ও যাতায়াত ব্যবস্থায় বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনে ঘোষিত 16 হলের ফলাফলে 11টিতে ভিপি ছাত্রলীগের, 5টিতে স্বতন্ত্র। কারচুপির অভিযোগে প্রায় সবারই ভোট বর্জন, পুরোটাই সাজানো বলছে ছাত্রলীগ। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদি ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি। সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব, আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। সদরঘাটে নৌকাডুবিতে আহত ব্যক্তির মৃত্যু, প্রাণ গেল এক পরিবারের 7 জনের। সরানো হচ্ছে 3টি খেয়াঘাট, নির্দিষ্ট একটিতেই পারাপার। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযান চলছে। এ ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।